ডিএনএ টেস্টে আফিয়া রাইসা মনি সহ পরিচয় মিলেছে 5 মরদেহের। বার্নে এবার চলে গেল মাহিয়া ও মাহতাব। কাল সারা দেশে বিশেষ প্রার্থনা। মাইলস্টোন ট্র্যাজেডি ফ্যাসিস্টের পুনর্বাসনের সুযোগ দিচ্ছে অভিযোগ এনসিপির। বাংলায় পড়ে স্বাস্থ্য উপদেষ্টার দায়িত্ব কিভাবে, প্রশ্ন হাসনাতের। আমাদের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী হচ্ছে বাংলায় অনার্স। আমরা দেখেছি একটা অযোগ্য স্বাস্থ্য উপদেষ্টাকে দিয়ে এই স্বাস্থ্য ব্যবস্থা পরিচালনা করতে। স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। সরকারি চাকরিজীবীদের নতুন পে কমিশন গঠন। যে কাউকে গ্রেপ্তারে পুলিশকে দেখাতে হবে পরিচয়পত্র। আটকের 12 ঘন্টার মধ্যে জানাতে হবে পরিবারকে, জানালেন আইন উপদেষ্টা। এবং রাশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে 5 শিশুসহ 49 আরোহী নিহত। চলছে উদ্ধার কাজ। অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়লেও কারণ নিয়ে কুয়াশা। শুনছিলেন শিরোনাম। স্বাগত। এখন সন্ধ্যায় পুরো সংবাদ জুটের সঙ্গে রয়েছি আমি তানজিলা খান মিম এবং আমি তানজিম শাফিন। মাইলস্টোনে বিমান বিধ্বস্তে 5টি মরদেহের পরিচয় মিলেছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে 9 বছরের 3 শিক্ষার্থী ও 28 বছরের 2 নারীর পরিচয় নিশ্চিত করেছে সিআইডি। এদিকে আজ বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন 14 বছরের মাহতাব ও 15 বছরের মাহিয়ার মৃত্যু হয়েছে। সরকারি হিসেবে এখনো পর্যন্ত এই ঘটনায় 31 জনের মৃত্যু হয়েছে। বিস্তারিত থাকছে সাজিদ আরাফাতের প্রতিবেদনে। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের পর কেটে গেছে 4 দিন। পাগল প্রায় মা এখনও খুঁজে ফিরছেন প্রিয় সন্তানকে। সকাল হতেই ছুটে আসেন স্কুলে। বন্ধ ফটকের সামনে মায়ের আহাজারি আর কান্না। আদরের সন্তান আফিয়া কি বেঁচে আছে নাকি মারা গেছে, পাগল প্রায় মা এখনও জানেন না। তাই তো এমন আকুতি। এটা কি কোনো দেশের নিয়মে আছে যে 1 সপ্তাহ পরে রিপোর্ট দেবে, 1 সপ্তাহ মা কি নিয়ে থাকবে? আপনারা বলেন, দয়া করে এই নিউজটা আপনারা করেন যে একটা সপ্তাহ আধুনিক যুগে এই রিপোর্টটা দিতে কি লাগে? একটা ডিএনএ রিপোর্ট দিতে আপনাদের মনে হয়? নিরাপত্তা কর্মীরা খুলে দিতেই দৌড়ে পোড়া স্কুল ভবনে। পোড়া ভবনে এখনো পড়ে আছে বই, জুতা, ব্যাগ। দুর্ঘটনায় প্রাণ হারানো 3য় শ্রেণীর রাইসা মনির বাবা শাহাবুল ইসলামও পাগল প্রায় সম্পূর্ণ শরীর পুড়ে যাওয়া রাইসার দেহাবশেষের ঠাঁই হয় সিএমএইচে। এখনো বুঝে পাননি আদরের সন্তানের মরদেহ। পরে আমার মেয়ে, আমি দেখে চিনতে পারছি যে আমার মেয়ে হবে, আমার মেয়ে। ওনারা বললো যে আপনারা ডিএনএ টেস্টের জন্য দিয়ে যান, দিয়ে নিয়ে যেতে পারবেন, তারপরে আমরা করব। ওরা মই দেখেই জানছে যেটা আমার মেয়ে, কিন্তু আর একজন কে বললো, ওনার সাথে একটু সাক্ষাৎ করতে চাচ্ছিলাম। এদিকে বিমান বিধ্বস্তের 4র্থ দিন দুপুর 2টার ঠিক আগে গণমাধ্যমকে নিহত, আহত ও নিখোঁজের একটি বিজ্ঞপ্তি সরবরাহ করে স্কুল কর্তৃপক্ষ। যে বিজ্ঞপ্তিতে বলা হয়, এই দুর্ঘটনায় স্কুল শাখার 18 জন শিক্ষার্থী, 2 জন শিক্ষক, 2 জন অভিভাবক সহ 22 জন নিহত হয়েছে। গুরুতর আহতের সংখ্যা 51 জন। এখনও নিখোঁজ 5 জন। এদিন দুপুরের পর স্কুল ক্যাম্পাসে সাংবাদিকদের প্রবেশ করতে দেয়া হয়। এ সময় সেদিনের ঘটনায় দায়িত্ব পালন করা এক সেনা সদস্য তাদের কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। সেনাবাহিনীর প্রত্যেকটা সদস্যের জন্য তার ইউনিফর্মটা গর্বের বিষয়। তো আমাদের ওই সময় আসলে আমাদের গর্বের চেয়ে ওই মা এবং ওই স্টুডেন্টের সম্মানটাকে আমরা প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছি। এবং সাথে সাথে আমি এবং আমার সাথে যে সৈনিক ছিল, সৈনিক আশিক, আমরা আমাদের দুজনের ইউনিফর্মটা খুলে তাদের সম্মান রক্ষার্থে আমরা কাজ করার চেষ্টা করি। এখন সঠিক সংখ্যাটা স্কুল কর্তৃপক্ষ এবং যারা হসপিটালে আছেন তাদের সমন্বয়ে আসলে সঠিক তথ্যটা আপনারা পেয়ে যাবেন। আসলে আমরা ওই উদ্ধার কার্যক্রমটাকেই মেইন ফোকাসে রেখে কাজ করেছি। বৃহস্পতিবার বিকেলে সিআইডি জানায়, ডিএনএ টেস্টে 5 মরদেহের মধ্যে ছোট্ট আফিয়া আর রাইসা মনিও আছে। শনাক্ত হওয়া বাকিরা হলেন 9 বছরের ওকিয়া ফেরদৌস নিধি, 28 বছরের লামিয়া আক্তার সোনিয়া, আফসানা আক্তার প্রিয়া।
এর আগে বিমান দুর্ঘটনার দিন অশনাক্ত মৃতদেহ ও দেহাংশ থেকে 11টি ডিএনএ নমুনা সংগ্রহ করে। সেখান থেকে কন্যা শিশুসহ 5 নারীর ডিএনএ প্রোফাইল পায় সিআইডি। পরদিনই পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা আহ্বান করে সিআইডি। সে আহ্বানে সাড়া দিয়ে 23 জুলাই 11 জন নমুনা জমা দেন। সেখান থেকে এই 5 জনের পরিচয় শনাক্ত করল সিআইডি। এদিকে বিকেল পর্যন্ত পাওয়া সবশেষ তথ্যে বার্ন ইনস্টিটিউটে 14 বছরের শিক্ষার্থী মাহতাব এবং বিকেল 4:30টার দিকে মারা যায় 15 বছরের মাহিয়া। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। বার্ন ইনস্টিটিউটে আজ 2 জন মারা গেছে। এদিকে সিঙ্গাপুর, ভারতের পর দেশে এসেছেন চীনের চিকিৎসক প্রতিনিধি দল। এ নিয়ে আরও জানাতে বার্ন ইনস্টিটিউট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ। জাবেদ, একটু জানতে চাই এখন পর্যন্ত কতজন সংকটাপন্ন অবস্থায় রয়েছেন, চিকিৎসকরা কি জানিয়েছে এবং চীনের চিকিৎসক দল কাজ শুরু করেছেন কিনা এসে? আমি যেমনটি বলছিলেন, আপনার প্রথম প্রশ্ন দিয়েই শুরু করি। এখন পর্যন্ত এই জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে 8 জন সংকটাপন্ন রোগী রয়েছেন। আমরা আসার পরপরই প্রায় 46 জনের মতো রোগী এখানে ভর্তি ছিলেন সব মিলিয়ে। সেখান থেকে যেহেতু 2 জন অর্থাৎ মাহতাব এবং মেহরিন 2 জন সহপাঠী যখন আসলে মারা যায়, তার পরপরই ডাক্তাররা জানিয়েছিল যে 46 জন রোগী এখানে ভর্তি আছে। সেই 2 জন যেহেতু মারা গেছে, তাহলে সেই হিসেবে এখন 44 জন রোগী এখানে ভর্তি আছে। এই হাসপাতাল কর্তৃপক্ষ মাহতাবের লাশ হস্তান্তর করছে পরিবারের কাছে। তার লাশ কুমিল্লার দেবিদ্বারে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া যে আপনি যে প্রশ্নটি দ্বিতীয় যে প্রশ্নটি করলেন, সেইটির উত্তর এভাবে দেওয়া যায় যে চীন, সিঙ্গাপুর এবং ভারতের যে চিকিৎসক টিম, সেই চিকিৎসক টিম এরই মধ্যে কিন্তু কাজ শুরু করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছিল যে তাদের সমন্বয়ে কিন্তু কাজ শুরু হবে। আর চীনের প্রতিনিধি যে চিকিৎসক দল, সেটি এখনও আসেনি। আর হতাহতের যে সংখ্যা, সেটি আর কিছুক্ষণ পর হয়তো একটি ব্রিফ হওয়ার কথা রয়েছে। সেই ব্রিফিংয়ে হয়তো এই হাসপাতালের যে পরিচালক নাসির উদ্দিন, তিনি হয়তো গণমাধ্যমে সে বিষয়টি প্রকাশ করবেন। এছাড়া বিকেল নাগাদ আমরা একটি তথ্য পেয়েছি যে এই অগ্নিদগ্ধের যে ঘটনা, সেই ঘটনায় 5 জনের ডিএনএ শনাক্ত করেছে সিআইডির ফরেনসিক বিভাগ। তাদের এই যে ডিএনএ যে করা হলো, সেগুলো ফরেনসিক বিভাগ যে করেছে, সেই লাশগুলো কখন হস্তান্তর হবে সেটি হয়তো আমরা ব্রিফিং থেকে জানতে পারবো পরবর্তী সংবাদে। তখন হয়তো আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। এছাড়া একটু বলে রাখি যে চিকিৎসকরা যে বিষয়টা বারংবারই মোটা দাগে বলেছেন যে এটি একটি বিশেষায়িত হাসপাতাল। এখানকার চিকিৎসকরা পোড়া এবং দগ্ধ রোগীদের নিয়ে কাজ করে। সেই ক্ষেত্রে যে রোগীরা ভর্তি আছেন, তাদের যে চিকিৎসা সেবা, সেই চিকিৎসা সেবায় কোনো ধরনের কার্পণ্য হবে না এবং তারাও নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন। মেম, জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ। এদিকে মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতদের জন্য কাল দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে। এছাড়া নিহত 2 জন শিক্ষক মাহরিন চৌধুরী এবং মাসুকা বেগমকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে সরকার। বিস্তারিত জানাবেন শাহাদাত অবরোহ। উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকের শুরুতেই 1 মিনিট নীরবতা স্মরণ করা হলো মাইলস্টোন স্কুলের বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী সহ নিহতদের। তাদের রুহের মাগফিরাত কামনা করে করা হয় মোনাজাত। বৈঠকে নিহত ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। নিহত 2 জন শিক্ষিকা মাহরিন চৌধুরী এবং মাসুকা বেগমকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 2 জন শিক্ষিকা, তারা অসামান্য আত্মত্যাগের পরিচয় দিয়ে স্কুলের সন্তানদেরকে রক্ষা করার চেষ্টা করেছেন। ওনাদেরকে উপযুক্ত রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হবে। এক্স্যাক্টলি কি করা হবে সেটা আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নিব। দায়িত্বহীনভাবে গুজব ছড়ানো বড় ধরনের অপরাধ মন্তব্য করে আইন উপদেষ্টা বলেন, এখানে লুকোচুরির কোনো সুযোগ নেই। জানান, মাইলস্টোন ইস্যুতে তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করেছে সরকার। যারা না জেনে দায়িত্বহীনভাবে গুজব রটায়, এর চেয়ে বড় অপরাধ তার হতে পারে না। তা আমরা খুব টলারেন্ট সরকার। আমরা সবসময় আপনার কোনো ক্ষেত্রেই যতটা পারা যায় সহনশীলতা বজায় রাখার চেষ্টা করি। বাট সবাইকে বুঝতে হবে যে আপনি যদি এখানে গুজব ছড়ান, এটা কত বড় ক্রিমিনাল অফেন্স হচ্ছে। আপনি অ্যাবসলিউটলি শিওর থাকলে সরকারকে জানান। আর আমরা তো এখানে একদম ওইখানেই তথ্য কেন্দ্র স্থাপন করেছি। মাইলস্টোনের নিহত ও দগ্ধদের জন্য শুক্রবার সব ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া করা হবে।
তাদের জন্য সকল ধর্মীয় প্রতিষ্ঠানে আগামীকাল দোয়া করা হবে। শাহাদাত অফরো, এখন ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। এ সংক্রান্ত আইনের 4টি সংশোধনী এনেছে উপদেষ্টা পরিষদ। 10 বছর পর স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার। প্রতিবেদনে বিস্তারিত। বিগত আওয়ামী লীগ সরকার 2015 সালে আইন সংশোধন করে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশনের নির্বাচন দলীয় প্রতীকে করার সিদ্ধান্ত নেয়। তারপর 2024 সাল পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকেই হয়েছে। গেল বছরের 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর স্থানীয় নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশন গঠন করা হয়। এই কমিশন চলতি বছরের জানুয়ারিতে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা ও সিটি কর্পোরেশন দলীয় প্রতীকে নির্বাচন না করতে সুপারিশ করেন। বিএনপি, জামায়াত সহ রাজনৈতিক দলগুলো এই সুপারিশে একমত পোষণ করেন। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে আগামীতে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় মনোনয়ন ব্যবস্থাও। ওই সভায় স্থানীয় সরকারের 4টি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে। এখন থেকে ইন্ডিভিজুয়াল প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনগুলো হবে এবং প্রত্যেকটি ক্ষেত্রেই হবে, সেটা সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ। এবং আপনারা জানেন যে জেলা পরিষদ সরাসরি প্রত্যক্ষ ভোটে যেহেতু নির্বাচিত হয় না, সেখানে প্রতীকের বিষয়টি নেই। স্থানীয় সরকার ব্যবস্থায় 5টি স্তর রয়েছে। এর মধ্যে ইউনিয়ন পরিষদ 4581টি, 495টি উপজেলা পরিষদ, 64টি জেলা পরিষদ, 330টি পৌরসভা ও 12টি সিটি কর্পোরেশন রয়েছে। তবে জেলা পরিষদে কখনোই জনগণের ভোটে সরাসরি নির্বাচন হয়নি। জাহিদ হাসান, এখন ঢাকা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে পে কমিশন গঠন করছে সরকার। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে কমিশন করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভার সিদ্ধান্ত অনুসারে এই কমিশন আগামী 6 মাসের মধ্যে প্রতিবেদন জমা দেবে। বর্তমানে 2015 সালের পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীরা বেতন ভাতা পান। কর্মচারী আছেন তাদের পে স্কেল 2015 সালে হয়েছিল। এটার পরে 10 বছর পরে নতুন পে স্কেল হলো। এর মধ্যে আপনি জানেন যে গত সরকারের সময় ইনফ্লেশন ডাবল ডিজিট ক্রস করেছিল। আমরা যদিও এটাকে গত মাসে 8% নিয়ে এসেছি। এই পে স্কেলটা নেতৃত্ব করবেন ডক্টর জাকির আহমেদ খান, উনি ফর্মার ফিনান্স সেক্রেটারি ছিলেন। আর এদের 6 মাস ইনাদের কর্ম সময়। সমালোচনার মুখে কর্মকর্তা কর্মচারীদের পোশাক নিয়ে জারি করা নির্দেশনা প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক থেকে এই তথ্য জানানো হয়। পোশাক নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা জারির খবরটি গণমাধ্যমে প্রকাশ পেলে তীব্র সমালোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জনপরিসরে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিদেশে অবস্থানরত স্বয়ং গভর্নর। পরে তার হস্তক্ষেপে পোশাক নিয়ে নির্দেশনা প্রত্যাহার করা হয়। নির্দেশনায় ছোট হাতা ও ছোট দৈর্ঘ্যের পোশাক ও লেগিংস ছাড়াও জিন্স ও গ্যাবার্ডিন প্যান্ট পরিহার করতে বলা হয়েছিল। নির্দেশনা না মানলে কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনার ব্যাপারেও সতর্ক করা হয় এতে। উন্নয়ন শুধু রাজধানীকে কেন্দ্রিক নয়, প্রতিটি জেলায় উন্নয়নের সুষম বণ্টন করতে হবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর দেশের স্বাস্থ্য ব্যবস্থার কড়া সমালোচনা করেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এনসিপির পদযাত্রার ব্রাহ্মণবাড়িয়ায় মুক্ত মঞ্চে সমাবেশে যোগ দিয়ে তিনি একথা বলেন। আজিজুল সঞ্চয়কে সাথে নিয়ে খালিদ সাইফুল্লাহর প্রতিবেদন। বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া রেলগেট থেকে শুরু হয় এনসিপির জুলাই পদযাত্রা। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মুক্ত মঞ্চে সমাবেশে যোগ দেন এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ।
এ সময় সমাবেশে যোগ দেয় শত শত মানুষ। জুলাই আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ার সাহসী ভূমিকা স্মরণ করে প্রতিটি জেলায় উন্নয়নের সুষম বণ্টনে জোর দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে সারা দেশে গ্যাস সরবরাহ করা হলেও বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। এই ধরনের বৈষম্য আর সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। এই তিতাস গ্যাস ঢাকা, ময়মনসিংহ সহ বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর গ্যাসের চাহিদা পূরণ করলেও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ গ্যাস থেকে বঞ্চিত রয়েছে। আমরা সেই উন্নয়নের রাষ্ট্র চাই না যেখানে নিজের জনগণ, নিজের এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হয় এবং শুধু কেন্দ্র সেই উন্নয়ন পায়। আমরা মনে করি উন্নয়ন মানে শুধু ঢাকার উন্নয়ন নয়, বাংলাদেশের প্রত্যেকটি জেলায় উন্নয়নের সুষম বণ্টন হতে হবে। এদিকে দেশের স্বাস্থ্য ব্যবস্থার কড়া সমালোচনা করেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বাংলায় অনার্স পড়ে কিভাবে স্বাস্থ্য উপদেষ্টা দায়িত্ব পেলেন সে প্রশ্ন তোলেন তিনি। আমাদের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী হচ্ছে বাংলায় অনার্স। অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা দেখেছি একটা ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা, একটা অযোগ্য স্বাস্থ্য উপদেষ্টাকে দিয়ে এই স্বাস্থ্য ব্যবস্থা পরিচালনা করতে। মাইলস্টোনে যখন অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, আমরা ভেবেছিলাম ফেসিবাদের পতন হয়েছে, কিন্তু আমরা দেখতে পেলাম মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে আবার আওয়ামী লীগ পুনর্গঠিত হচ্ছে। আমরা যখন সংস্কারের কথা বলি তখন বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে আমরা ঢেলে সাজাবার কথা বলি। বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে অর্ধ শতাব্দী ধরে দলীয় ব্যবস্থার মধ্য দিয়ে পরিচালনা করা হয়েছে। এর আগে দিনের শুরুতেই 22 শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় নেতারা। এছাড়া হেফাজতে ইসলামের মহাসচিব সহ জেলা নেতৃবৃন্দের সাথেও সাক্ষাৎ করেন তারা। খালেদ সাইফুল্লাহ, এখন ব্রাহ্মণবাড়িয়া। কোনো নাগরিককে গ্রেফতারের আগে সংশ্লিষ্ট পুলিশ সদস্য বা সংস্থার কর্মকর্তা পরিচয়পত্র দেখাতে বাধ্য থাকবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এই সময় তিনি আরও বলেন, ফৌজদারি কার্যবিধির সাম্প্রতিক সংশোধনের মাধ্যমে কাউকে গ্রেফতারের আগে পুলিশ ও সংস্থার পরিচয় প্রদান ও 12 ঘন্টার মধ্যে অপরাধীদের স্বজনদের জানানো বাধ্যতামূলক করা হয়েছে। যে গ্রেফতার করবে, যে পুলিশ অফিসার, তার ক্লিয়ার আইডেন্টিটি থাকতে হবে, তার নেম প্লেট থাকতে হবে, তার আইডি কার্ড থাকতে হবে। যে ব্যক্তি গ্রেফতার হচ্ছে উনি চাহিদা মাত্র যে পুলিশ গ্রেফতার করছে তাকে আইডেন্টিটি কার্ড দেখাতে হবে, এটা ম্যান্ডেটরি। আমরা বলেছি যে আপনি যদি সন্দেহের অভিযোগে গ্রেফতার করেন, আপনাকে পুলিশকে যে গ্রেফতার করবে তাকে নিশ্চিত হতে হবে যে আমি এই লোকটাকে গ্রেফতার করেছি, আমার সামনে অপরাধটা ঘটেছে এবং আমার বিশ্বাস করার কারণ আছে যে উনি অপরাধটা ঘটিয়েছেন, এবং সেটা তাকে লিখিতভাবে এক্সপ্লেইন করতে হবে কেন সে 54-এ গ্রেফতার করলো, এবং এখানে ক্যাটাগরিক্যালি বলতে হবে কেন তার মনে হলো যে এই লোকটাই অপরাধটা করেছে। শাফিন, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার সকালে ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে রায় জালিয়াতি, হত্যাসহ একাধিক মামলা রয়েছে। বাংলাদেশে নির্বাচনের জন্য যেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল, সংবিধানের 13শ সংশোধনীতে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে তিনি উঠিয়ে দিয়ে রায় দিয়েছিলেন। একই সাথে আওয়ামী লীগ সরকারের আশীর্বাদ পুষ্ট হয়ে তিনি অবসরে যাবার পরেও দীর্ঘ 1 যুগ আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ নিয়ে সহকর্মী রাব্বি হোসেনের প্রতিবেদন দেখব। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় আপিল বিভাগে শুনানি ছাড়াই বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা সহ একাধিক রায় ঘোষণা করে আইন অঙ্গনে বিতর্কের জন্ম দিয়েছিলেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। আওয়ামী লীগ সরকারের আমলে নানাভাবে সুবিধাপ্রাপ্ত এবিএম খায়রুলকে প্রধান বিচারপতি করা হয়েছিল কয়েকজন জ্যেষ্ঠ বিচারপতিকে ডিঙিয়ে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নন বলে রায় দিয়ে আওয়ামী লীগ ও সমমনা রাজনৈতিক দলগুলোকে যেমন খুশি করেছিলেন, বিএনপি সহ অন্য অংশকে তেমনি ক্ষুব্ধ করেছিলেন তিনি। বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ও দিয়েছিলেন তিনি। প্রধান বিচারপতির পদ থেকে অবসর গ্রহণ করার কয়েকদিন আগে তিনি 13শ সংশোধনী মামলায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন। এতে দেশে রাজনৈতিক সংঘাতের পথ উন্মুক্ত হয় বলে বিভিন্ন সময় দাবি করেছিলেন রাজনীতিবিদরা।
অবসরের পর দীর্ঘদিন আইন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে 13 আগস্ট আইন কমিশনের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন তিনি। এরপর চলে যান আত্মগোপনে। বৃহস্পতিবার সকালে পুলিশের গোয়েন্দা বিভাগ ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় ডিবি কার্যালয়ে। তার বিরুদ্ধে ইতিমধ্যেই কয়েকটি মামলা হয়েছে। 2024 সালের 28 আগস্ট দুর্নীতি ও রায় জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন এক আইনজীবী। এর আগে 25 আগস্ট তার বিরুদ্ধে একই বিষয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় আরেকটি মামলা হয়। এছাড়া জুলাই আগস্টে মোহাম্মদপুর যাত্রাবাড়ি থানার একাধিক মামলার আসামি সাবেক এই প্রধান বিচারপতি। রাব্বি হোসেন, এখন, ঢাকা। সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক গুরুত্বপূর্ণ পদে থেকে দেশের ক্ষতি করেছেন, তাই তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 1 বছর পর হলেও তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেয় স্বাগত জানান তিনি। জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন সাবেক বিচারপতি খায়রুল হক সাহেব। তিনি এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে যে রায় দিয়েছিলেন, শর্ট যে রায় দিয়েছিলেন সেটা এবং তার পরবর্তীকালে সেটার যে আপনার পূর্ণাঙ্গ যে রায় মধ্যে আকাশ আর পাতাল তফাৎ ছিল, এবং সেই যে রায়টা তিনি শর্ট দিয়েছিলেন সেটাও আমরা মনে করি যে এই রাষ্ট্রের বিরুদ্ধে গেছে। বিলম্বে হলেও যে এতদিন পরে তার বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করেছে সরকার, সেজন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ। আন্তর্জাতিকভাবে ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিচার না করলে তারা সামনে আরও হুমকি হবে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বৃহস্পতিবার 24-এর গণ অভ্যুত্থান ও মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত ও আহতদের জন্য আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। আওয়ামীপন্থী শিক্ষকরা এখনও সক্রিয় উল্লেখ করে তিনি বলেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া হতাশাজনক। ছাত্রলীগকে জামায়াত ও এনসিপি আশ্রয় দিচ্ছে বলেও অভিযোগ করেন ছাত্রদল সভাপতি। জানান, আগামী 3রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশ করবে জাতীয়তাবাদী ছাত্রদল। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়ার আয়োজন করা হয়। ছাত্রলীগ এবং যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচার আওতা না নিয়ে আসতে পারেন, অবশ্যই তারা আগামীতে আরো বড় হুমকি হবে এই দেশের জন্য, ছাত্র সমাজের জন্য। আমরা বারবার বলে এসেছি, এখনো আহ্বান জানাচ্ছি, জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে যারা ব্যানারের নেতৃত্ব দিয়েছে, দয়া করে এখনো আপনারা আন্তরিক হন। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের যারা দূষর ছিল, যে সকল নীল দলের আওয়ামী শিক্ষক দূষর হিসাবে কাজ করেছে, দয়া করে তাদের বিরুদ্ধে সোচ্চার হন। যাত্রাবাড়ি থানার মামলায় গ্রেপ্তার করা সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে তোলা হচ্ছে CMM আদালতে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রাব্বি হোসেন, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাব্বি, মামলার অভিযোগ সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। মিম, সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে কিছুক্ষণের মধ্যে আদালতে নিয়ে আসা হবে এবং তাকে তোলা হবে। তাকে যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলায় আজকে গ্রেপ্তার দেখানোর কথা রয়েছে, যদিও মামলার ফরওয়ার্ডিংটি এখনও আমাদের হাতে এসে পৌঁছায়নি। এবং আদালতের যে পরিবেশটি যদি আমি এখন বর্ণনা করি, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন। তারা নিরাপত্তার পুরো দায়িত্ব নিয়ে আজকে এখানে জোরদার করার চেষ্টা করছেন। পাশাপাশি এখানে রাষ্ট্রপক্ষের যারা আইনজীবী রয়েছেন তারাও আদালতে উপস্থিত হয়েছেন। তবে ডিবি কার্যালয় থেকে তাকে এখন নিয়ে আসা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আশা করছি আমরা যে তাকে আজকে আদালতে তোলা হবে। তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, এর আগে তিনি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে তিনি রায় ঘোষণা করেছিলেন, সেটি বিতর্কের জন্ম দিয়েছিলেন। পাশাপাশি এই সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নন, এই নিয়ে তিনি রায় দিয়েছিলেন। এই রায়ের পরে তিনি আওয়ামী লীগ সহ তাদের যে সমমনা রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে খুশি করলেও বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলোকে তিনি ক্ষুব্ধ করেছিলেন। এই রকম একটি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রাজনৈতিক দলগুলো তারা নানা সময় এই কথা বলেছেন। পাশাপাশি এই আপিল বিভাগে শুনানি ছাড়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসা থেকে বের করে দেওয়ার রায়টি তিনি দিয়েছিলেন এবং হাইকোর্টের বিচারপতি থাকা অবস্থায় তিনি বঙ্গবন্ধু হত্যা মামলার রায় দিয়েছিলেন। এরকম আরও বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
একাধিক মামলা রয়েছে। শাহবাগ থানার একটি মামলা রয়েছে, সেখানে জাল জালিয়াতির অভিযোগে এই যে অবৈধ রায় দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে যাত্রাবাড়িতে। এছাড়া ঢাকার বাইরে নারায়ণগঞ্জে ফতুল্লাহ সহ আরও কয়েকটি থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। এবং এটি আসলে প্রথম দেশের ইতিহাসে কোনো এক সাবেক প্রধান বিচারপতি গ্রেপ্তার হয়ে আজকে আদালতে আসবেন, এটি দেশের প্রথম এবং আইন অঙ্গনে নজির বলছেন আইনজীবীরা। এই ছিল আমার কাছে এখন সবশেষ খবর। সিএমএম আদালত থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাব্বি হোসেন। প্লট বরাদ্দে পিছিয়েছিলেন না তৎকালীন প্রধানমন্ত্রী দপ্তরের গাড়ি চালকরাও। দুদকের অনুসন্ধানে রাজুকের প্লট জালিয়াতির ঘটনায় বেরিয়ে আসে রাষ্ট্রের বিশেষ অবদানের জন্য বরাদ্দ রাখা প্লটগুলো বাগিয়ে নিয়েছেন প্রধানমন্ত্রী দপ্তরের 15 জন চালক। দুদক বলছে অনুসন্ধানে যাদের নাম বেরিয়ে আসবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আরও জানাচ্ছেন মাহফুজা বৃষ্টি। প্লট জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে এবার বেরিয়ে এলো ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরের 15 শীর্ষ কর্মকর্তার গাড়ি চালকের নামে বরাদ্দ হওয়া প্লটের তথ্য। বিশেষ বিবেচনায় ঝিলমিল আবাসিক প্রকল্পে 3 ও 5 কাঠা করে প্লট দেয়া হয়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারীদের জন্য বরাদ্দ ছিল রাজুকের এই প্লটগুলো, কিন্তু প্রধানমন্ত্রী দপ্তরের ক্ষমতা খাটিয়ে সাবেক মুখ্য সচিব, একান্ত সচিব, ব্যক্তিগত ফটোগ্রাফারের গাড়ি চালকরাও বাগিয়ে নেন রাজুকের এই প্লট। সম্প্রতি রাজুক কার্যালয় অভিযান চালিয়ে প্লট বরাদ্দ সংক্রান্ত নথিপত্র জব্দ করে দুদক। নথি বিশ্লেষণে দেখা গেছে 2 জন চালক পেয়েছেন 3 কাঠা আর 3 জন পেয়েছেন 5 কাঠা জমি। প্লট বরাদ্দের তালিকায় আরও রয়েছে 45 ব্যবসায়ী, 2 জন বাংলাদেশি ব্রিটিশ নাগরিক, কয়েকজন সাংবাদিক, বিচারপতি ও অন্যান্য পেশার ব্যক্তি। এদের মধ্যে এবার খতিয়ে দেখা হবে কোন ক্যাটাগরি ও কাদের সুপারিশে এই প্লট পেল তারা। প্লট বরাদ্দের দুর্নীতি অনিয়মের সত্যতা পাওয়ায় এ বিষয়ে আমাদের যেই এনফোর্সমেন্ট টিমের সদস্যরা এই বিষয়ে এই অভিযোগের সত্যতা পেয়েছে এবং তারা তাদের প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরে কমিশনে প্রতিবেদন উপস্থাপন করবেন। এদিকে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে অবৈধভাবে প্লট নেওয়ার প্রাথমিক প্রমাণ পাওয়ায় 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে দুদক। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে জনাব এবিএম খায়রুল হক সাবেক প্রধান বিচারপতি কর্তৃক বিধি বহির্ভূতভাবে প্লট হস্তগত করার অভিযোগ কমিশন কর্তৃক অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যারা রাষ্ট্রের বিভিন্ন অসামান্য অবদান রেখেছেন বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে দেবার একটা প্রভিশন এখানে রাখা হয়েছিল। আমরা সেই ক্ষেত্রে এই ধরনের তারা অসামান্য অবদান রেখেছেন এরকম কারো বিষয় তো আমাদের নজরে এলো না। অন্যদিকে মানি লন্ডারিং এর অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সহ ইউসিবি ব্যাংক সংশ্লিষ্ট 31 জনের বিরুদ্ধেও 25 কোটি টাকা আত্মসাতের মামলা করেছে দুদক। মাহফুজা বৃষ্টি, এখন ঢাকা। দেশের স্বার্থ বিসর্জন দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি হবে না বলে সাফ জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। দুপুরের সচিবালয়ের সাংবাদিকদের কথা জানান বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, শুল্ক কমানোর জন্য কোনো লবিস্ট নিয়োগ করবেন না বাংলাদেশ। ক্ষুণ্ণ করে আমরা কেন কাজ করব? আমরা যা প্রচেষ্টা করছি তাহলে তার আন্তঃমন্ত্রণালয়ের মিটিংয়ের দরকার হয় না। আমরা গত পরশুদিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রীকে আমাদের করণীয় সম্পর্কে একটা পত্র দিয়েছি। আমরা আশা করছি এটা জবাবের অপেক্ষায় আছি এবং আমরা আমন্ত্রণের অপেক্ষায় আছি। জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। নিজ মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, মাইলস্টোন দুর্ঘটনায় ভারত, চীন ও সিঙ্গাপুর চিকিৎসা সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়েছে। ব্রহ্মপুত্রের উজানে চীনের হাইড্রো পাওয়ার নির্মাণে বাংলাদেশের ক্ষতি কম হবে বলেও জানান তিনি। বলেন, কোনো দেশের উপর অতিরিক্ত নির্ভরশীল হবে না বাংলাদেশ। মার্কিন শুল্ক কমাতে দেশটির সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি। নেগোসিয়েশন এখনো শেষ হয়নি, আপনারা জানেন সেটা। মাঝপথে আমি একটা কথা বলা উচিত হবে না যেটা কোনো সমস্যার সৃষ্টি করতে পারে নেগোসিয়েশন প্রসেসে। একটা বাঁধ দিয়ে যে হাইড্রো পাওয়ার যেটা করার সিস্টেম, ওইটাতে তারা যাচ্ছে না। এটা নতুন টেকনোলজি তারা বের করেছেন। অনেকটাই ওই কয়েক ধাপে তারা এটাকে ব্যবহার করবেন, পানির প্রবাহটাকে, এবং নিশ্চয়তা দিয়েছেন যে কোনো ধরনের কোনো ইরিগেশন এলিমেন্ট নাই এটাতে, এবং কোনো পানি উইথড্রয়ালের কোনো পরিকল্পনা বা কোনো প্রোগ্রাম এটার মধ্যে নেই। কাজেই আমাদের এ নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই।
কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত পরিষদ 33টি পদে বিজয়ী হয়েছেন। সকালে রাজধানীর এলিট কনভেনশন হলে শুরু হওয়া ভোট গ্রহণ চলতে থাকে বিকেল 4:30 পর্যন্ত। 610 জন ভোটারের মধ্যে 453 জন ভোট দেন, যা মোট ভোটারের 74.26%। সন্ধ্যায় ভোট গণনা শেষ হলে সম্মিলিত পরিষদকে 33টি পদে বিজয়ী ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আক্তার হোসেন। এ সময় আগামীতে কেবল শিল্পকে ডিজিটালাইজেশনের মাধ্যমে গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদান করা হবে বলে জানান বর্তমানের সভাপতি ABM সাইফুল হোসাইন। রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে বিধ্বস্ত বিমানের 49 আরোহীর কেউই আর জীবিত নেই বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর 1টায় চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা শহরের কাছে দুর্ঘটনা ঘটে। বিমানটি জরুরি অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়লেও কারণ সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি। দুর্ঘটনাস্থলে চলছে উদ্ধার অভিযান। আরও জানাবেন সতীর্থ কর্মকার। দক্ষিণ কোরিয়ার জেজু এয়ারলাইন্স, ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া কিংবা যুক্তরাষ্ট্রে আমেরিকান এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনা যাত্রীবাহী বিমান পরিবহনের ইতিহাসে বিভীষিকাময় সময় পার করছে বিশ্ব। সবশেষ এই তালিকায় যোগ হল রাশিয়ার আঙ্গারা এয়ারলাইন্সের আন্তনভ AN-24 বিমান। বৃহস্পতিবার রুশ ভূখণ্ডের পূর্বাঞ্চল থেকে সাইবেরিয়া যাওয়ার পথে আচমকাই কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় বিমানটির। রুশ গণমাধ্যম RT নিশ্চিত করেছে, স্থানীয় সময় বেলা 1টার দিকে বিমানটি জরুরি অবতরণের চেষ্টা করে। প্রথম দফায় তা করতে ব্যর্থ হলে দ্বিতীয় দফায় আবারও ল্যান্ডিংয়ের জন্য প্রস্তুতি নেন পাইলট। এ সময় হঠাৎই কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় তার। যদিও এখনও স্পষ্ট নয় কেন জরুরি অবতরণের প্রয়োজন অনুভব করছিলেন পাইলট। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবতরণের সময় পাইলট রানওয়ে স্পষ্টভাবে না দেখায় বিমানটি বিধ্বস্ত হয়। RT আরও নিশ্চিত করেছে, নিকটবর্তী বিমানবন্দর থেকে দুর্ঘটনার স্থানটি অন্তত 15 কিলোমিটার দূরে অবস্থিত। এছাড়াও দুর্ঘটনার সঙ্গে বিমান পরিবহন নীতিমালা লঙ্ঘনের কোনো যোগসূত্র আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে আরও বলা হচ্ছে, দুর্ঘটনার সময় বিমানটিতে 5 শিশুসহ 43 যাত্রী ও 6 ক্রু ছিলেন। 570 কিলোমিটার স্বল্প দৈর্ঘ্যের এই যাত্রায় বিমানটি সাইবেরিয়া যাওয়ার পরই বিধ্বস্ত হয় বলে নিশ্চিত করেছে রুশ গণমাধ্যম RT। এরই মধ্যে আমুর অঞ্চলে বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। চলছে উদ্ধার অভিযান। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্তে দুদেশের সেনাদের মধ্যে সংঘর্ষে নিহত হয়েছে থাইল্যান্ডে 12 জন, যাদের মধ্যে 11 জন বেসামরিক নাগরিক ও 1 জন সেনা সদস্য রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে রয়টার্স। বৃহস্পতিবার থাইল্যান্ডের অভ্যন্তরে কম্বোডিয়ার সেনারা ভারী সব অস্ত্র নিয়ে সরাসরি আক্রমণ করে বলে অভিযোগ দেশটির সামরিক বাহিনীর। এর জবাবে কম্বোডিয়ায় F-16 যুদ্ধযান নিয়ে হামলা চালায় সেনারা। উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতিতে থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে কম্বোডিয়া। জাহানারা ভুইয়ার প্রতিবেদন। থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্তে মাইন বিস্ফোরণে এক থাই সেনার পা হারানোর ঘটনাকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষে জড়ায় দুদেশের সেনারা। বৃহস্পতিবার থাইল্যান্ডের অভ্যন্তরে ভারী সব অস্ত্র দিয়ে কম্বোডিয়ান সেনারা হামলা করেছে বলে অভিযোগ থাই সামরিক বাহিনীর। সে সময় আর্টিলারি সেল দূরপাল্লার BM-21 রকেট নিক্ষেপ করে বলেও অভিযোগ তাদের। এতে থাইল্যান্ডের একাধিক বেসামরিক নাগরিক নিহত হন ও বেশ কয়েকজন সেনা সদস্য আহত হয়েছে বলে দাবি দেশটির সামরিক বাহিনীর। যদিও থাইল্যান্ড আগে আক্রমণ করায় সেই শোধ নিতেই তাদের উপর হামলা চালিয়েছে বলে দাবি কম্বোডিয়ান সেনাদের। কম্বোডিয়ান সেনাদের হামলার জবাবে F-16 ফাইটার জেট দিয়ে তাদের বিরুদ্ধে অভিযান চালায় থাইল্যান্ডের সেনারা। এতে কম্বোডিয়ার 2 ব্যাটালিয়ন ধ্বংস হয়েছে বলে দাবি তাদের। এক ফেসবুক পোস্টে থাইল্যান্ডের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তাদের পাঠানো F-16 ফাইটার জেট কম্বোডিয়ার ব্যাটালিয়ন 8 ও ব্যাটালিয়ন 9 সাইট ধ্বংস করতে সক্ষম হয়েছে। দুদেশের সীমান্তের উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতিতে এরই মধ্যে থাইল্যান্ড সীমান্তের 86টি গ্রামের প্রায় 40,000 বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নিয়েছে দেশটির স্থানীয় সরকার। সীমান্ত পরিস্থিতি আরও উত্তেজিত হতে পারে সেই শঙ্কায় দেশবাসীকে সতর্ক করেছেন দেশটির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী। รายงานเมื่อประมาณ 8 โมงกว่าเมื่อเช้านี้นะครับก็มีเสียงปืนเกิดขึ้นขณะนี้เรากำลังเข้าไปดูรายละเอียดนะครับพื้นที่เขากำลังทำงานนะครับแต่ว่าขอทราบรายละเอียดก่อนนะครับเพราะว่าสถานการณ์ตอนนี้มันก็ต้องระมัดระวังนะครับด้วยความระมัดระวังและรอบคอบแล้วก็ต้องปฏิบัติตาม
หลักการของกฎหมายระหว่างประเทศ গত বুধবার থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে পা হারান থাইল্যান্ডের এক সেনা সদস্য। এর সপ্তাহখানেক আগেই একই ঘটনায় আহত হন 3 থাই সেনা। কম্বোডিয়ার সেনাদের এতে হাত রয়েছে বলে অভিযোগ তাদের। এর জের ধরেই মূলত প্রতিবেশী দুই দেশের সংঘর্ষের সূত্রপাত। দুই দেশের সংঘর্ষময় পরিস্থিতির মধ্যেই থাইল্যান্ড থেকে সব কূটনীতিককে সরিয়ে আনার ঘোষণা দিয়েছে কম্বোডিয়ান সরকার। একই সঙ্গে কম্বোডিয়ায় থাকা থাই কূটনীতিকদেরও দেশ ছাড়ার নির্দেশ। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব। মিম, জানেন যে এশিয়া কাপ 2025 নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে, যে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে কূটনৈতিক সম্পর্কের জেরে এখনো পর্যন্ত নির্ধারণ করা যায়নি কোন ভেন্যুতে কোন সময়ে এশিয়ান কাপ 2025 অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এশিয়ান ক্রিকেট কাউন্সিল অনেকটা সময় গড়িয়ে আজকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বসেছিল একটা বৈঠকে। তবে একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত যে কোন ভেন্যুতে এশিয়া কাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে, কখন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই সিদ্ধান্তে আসার আগেই বৈঠকটি শেষ হয়েছে। তবে এসিসির চেয়ারম্যান নাকভির দাবি দ্রুত সময়ের মধ্যে বিসিবিআই এর সাথে সমস্যা সমাধান করা হবে সেই বৈঠক করে। এবং এছাড়াও ক্রিকেট মিটিংয়ে উপস্থিত যারা প্রতিনিধিরা ছিল তারা বলেছেন যে ক্রিকেট বোর্ডগুলোকে রাজনীতি থেকে দূরে সরে রাখার বা দূরে রাখার আসলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হলো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক। তবে এশিয়া কাপের সূচি নিয়ে ধোঁয়াশা এখনও বিদ্যমান। কোনো ঘোষণা না দিয়েই শেষ হলো আলোচিত বৈঠক। এসিসি চেয়ারম্যান এড়িয়ে গেলেও ভারত ক্রিকেট বোর্ডের সাথে যে সাম্প্রতিক দ্বন্দ্বের সমাধান হয়নি সেটা স্পষ্ট। অবশ্য এরপরেও নাকভির আশাবাদ সমস্যার সমাধান সাপেক্ষে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। প্রত্যাশার কথা জানিয়েছেন ঠিকই, তবে সূচি বা ভেন্যু চূড়ান্ত করার ক্ষেত্রে এসিসি নয় বরং বিসিসিআই যেন শেষ কথা। That will also be announced soon. Schedule kab tak aayega? We are in the consultation with BCCI and we will hopefully resolve that also very soon. We discussed it and we have decided that myself and Aminul Bhai will have some issues resolved which are pending and we'll get it done as soon as possible. It's more ACC and BCCI and I'm very much hopeful that we will resolve the pending issues and we will have the Asia Cup also. বিসিসিআইয়ের গড়িমসি কিংবা অনলাইনে যুক্ত হওয়াকে নেতিবাচকভাবে দেখছে না এসিসি। এশিয়া কাপ অনুষ্ঠিত হলে ভারত পাকিস্তান ম্যাচ হবে কিনা সেই বিষয়টিও দুলছে পেন্ডুলামের মতো। তবে ক্রিকেট বোর্ডগুলোকে রাজনীতি থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। We have all decided to work for cricket. None of us wants politics inside any of our organizations and it was a very good meeting in a very good atmosphere and I hope we will continue meetings like this in future also. Several countries were not able to come to Dhaka. It happens every time whenever you have meetings. So this is a normal thing. Like majority of people come, but a lot of people can't come because of their schedule also. অবশ্য যাবতীয় সমস্যার বিপরীতে শেষ পর্যন্ত এসিসির অন্তর্ভুক্ত সবকটি দেশ বৈঠকে অংশগ্রহণ করায় কৃতজ্ঞতা জানিয়েছেন মহসিন নাকভি। আর পুরো কার্যক্রম সম্পাদনের কৃতিত্ব দিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলকে। Very well. We have 25 members in ACC. All 25 members participated in this meeting. The second thing is I am thankful to all the members who came here and also all those who attended this meeting through Zoom. Secondly, I really want to thank Aminul Bhai for his hospitality, for the BCB hospitality, the way they have looked after us. We had amazing 2 days, very memorable. শঙ্কার কালো মেঘ কেটে যাওয়ায় বৈঠক শেষে বেশ স্বতঃস্ফূর্ত ছিলেন এশীয় ক্রিকেট কর্তারা। তবে শেষ পর্যন্ত সেই হাসিটা থাকবে কিনা সেটা নির্ভর করবে বিসিসিআইয়ের দাবার শেষ চালের উপর। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। এর সাথে শেষ করব এখন সন্ধ্যা। তার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। ডিএনএ টেস্টে আফিয়া রাইসা মনির সহ পরিচয় মিলেছে 5 মরদেহের। বার্নে এবার চলে গেল মাহিয়া ও মাহতাব। কাল সারা দেশে বিশেষ প্রার্থনা।
মাইলস্টোন ট্র্যাজেডি ফ্যাসিস্টের পুনর্বাসনের সুযোগ দিচ্ছে, অভিযোগ এনসিপির। বাংলায় পড়ে স্বাস্থ্য উপদেষ্টার দায়িত্ব কিভাবে, প্রশ্ন হাসনাতের। আমাদের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী হচ্ছে বাংলায় অনার্স। আমরা দেখেছি একটা অযোগ্য স্বাস্থ্য উপদেষ্টাকে দিয়ে এই স্বাস্থ্য ব্যবস্থা পরিচালনা করতে। স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। সরকারি চাকরিজীবীদের নতুন পে কমিশন গঠন। যে কাউকে গ্রেপ্তারে পুলিশকে দেখাতে হবে পরিচয়পত্র। আটকের 12 ঘন্টার মধ্যে জানাতে হবে পরিবারকে, জানালেন আইন উপদেষ্টা। এবং রাশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে 5 শিশুসহ 49 আরোহী নিহত। চলছে উদ্ধার কাজ। জরুরি অবতরণের সময় দুর্ঘটনা, কারণ নিয়ে ধোঁয়াশা। এই ছিল এখন সন্ধ্যা। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখতে চোখ রাখুন youtube.com/c/এখন TV।